একটা হোটেলে ঢুকেছিল 5 জন, বেরিয়েছিল 4 জন, আর যে বেরোয়নি সে এখনও সেই ঘরের 107 নম্বর দরজার পেছনে দাঁড়িয়ে প্রতি রাতে নক করে। আর ভারতের এক নিভৃত পাহাড়ি গ্রামে প্রতি অমাবস্যার রাতে যে তান্ত্রিকের উঠোনে জ্বলে উঠত 5টি মাটির প্রদীপ, সেই প্রদীপের সংখ্যা গোনা হতো পরদিন ভোরে, কারণ যে রাতে 5টির বদলে 6টি জ্বলত সেই রাতে গ্রামের কোনো শিশু আর ঘরে ফিরত না। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে সন্ধ্যার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শুরু হয় আমাদের ভয়ের যাত্রা। এই মুহূর্তটার কথা একটু ভাবুন। বাইরে আকাশের রং বদলে যাচ্ছে, কমলা থেকে লাল, লাল থেকে বেগুনি, বেগুনি থেকে ধীরে ধীরে কালো। দিনের আলো যখন শেষ নিঃশ্বাসটুকু ফেলে বিদায় নেয়, আর রাতের অন্ধকার যখন নিজের আঁচল বিছিয়ে দেয় পৃথিবীর বুকে, ঠিক সেই সন্ধিক্ষণে শুরু হয় আমাদের যাত্রা। সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। সেই মুহূর্ত যখন দুই জগতের মাঝের পর্দাটা সবচেয়ে পাতলা হয়ে আসে, যখন এপাশ আর ওপাশের দূরত্ব মিলিয়ে যেতে থাকে, যখন সেই সব সত্য ঘটনা এক একে ভেসে ওঠে, সেই সব ঘটনা যা মানুষ দিনের আলোয় বলতে সাহস পায় না। আজ এপিসোড 119-এ আমি আপনাদের নিয়ে যাব ভারতের 2টি এমন জায়গায় যেখানে ঘটে গেছে এমন সব ঘটনা যার কথা শুনলে আপনার পায়ের নিচের মাটিটাও অবিশ্বস্ত মনে হবে। প্রথম ঘটনাটি হিমাচল প্রদেশের এক পাহাড়ি শহরের একটি হোটেলকে ঘিরে। এই হোটেলে যে ঘটনাগুলো ঘটেছে তা একদিন বা এক রাতের ঘটনা নয়, বছরের পর বছর ধরে ঘটে আসছে। আর হোটেলের মালিক থেকে কর্মচারী সবাই চুপ করে থেকেছে, কারণ কথা বললে ব্যবসা যাবে। কিন্তু এবার যা ঘটেছে তার চুপ করে থাকার উপায় নেই। দ্বিতীয় ঘটনাটি পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকার এক প্রত্যন্ত গ্রামের। সেখানে এক তান্ত্রিক সাধকের কথা, যাকে প্রতি অমাবস্যার রাতে একটি শিশু বলি দিতে হতো তার সাধনা অটুট রাখতে। কয়েক দশক ধরে এই হত্যাকাণ্ড চলেছে, আর গ্রামের মানুষ জেনেও চুপ থেকেছে, কারণ তান্ত্রিকের অভিশাপের ভয় মৃত্যুর ভয়কেও ছাড়িয়ে গিয়েছিল। প্রতিটি ঘটনা সাম্প্রতিক, প্রতিটি ঘটনার সাক্ষী রয়েছেন একাধিক মানুষ, আর প্রতিটি ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন সেই মানুষগুলো যারা নিজেরা সেই ভয়ের ভেতর দিয়ে হেঁটে এসেছেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 119-এর প্রথম ঘটনা। হিমাচলের সেই অভিশপ্ত হোটেল 107 নম্বর ঘরে যে রাত কাটিয়েছে সে আর আগের মতো নেই। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন কৌশিক ভট্টাচার্য। কৌশিক পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বাসিন্দা। পেশায় তিনি একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার। বয়স 32। বিজ্ঞানের মানুষ, যুক্তিতে বিশ্বাস করেন। কিন্তু গত বছরের অক্টোবরে হিমাচল প্রদেশে তার সাথে যা ঘটেছে তারপর থেকে তিনি আর সেই পুরনো যুক্তিতে বিশ্বাস রাখতে পারছেন না। অসংখ্য ধন্যবাদ কৌশিককে তার এই মর্মান্তিক ঘটনা অশরীরীর সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি কৌশিকের ভাষায় বলছি। যেভাবে তিনি দীর্ঘ সময় ধরে থামতে থামতে, কাঁপতে কাঁপতে সব বলেছেন, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমি ইঞ্জিনিয়ার মানুষ, ভূতে বিশ্বাস করি না, কখনো করিনি। বন্ধুরা যখন এরকম ঘটনার কথা বলতো আমি মুচকি হেসে বলতাম, তোমার মস্তিষ্ক ক্লান্ত ছিল, ঘুমের মধ্যে হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু এখন আর সেই কথা বলতে পারি না, কারণ যা আমার সাথে ঘটেছে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। আর আমি চেষ্টা করেছি, বিশ্বাস করুন, মাসের পর মাস চেষ্টা করেছি একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা বের করতে, পারিনি। ঘটনার সময়কাল 2024 সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহ। কাশ্মীর থেকে হিমাচলের পথে আমরা 5 জন বন্ধু মিলে বেরিয়েছিলাম 10 দিনের ট্যুরে। আমি, অনিকেত, সৌরভ, দেবজিৎ আর পার্থ, সবাই কলেজের বন্ধু, বয়স 30 থেকে 32-এর মধ্যে। প্রতি বছর আমরা একবার করে লং ট্যুরে বেরোই। এবারের গন্তব্য ছিল শ্রীনগর, সোনমার্গ হয়ে হিমাচলের কুলু মানালি, তারপর সিমলা। কুলু মানালিতে 2 রাত থেকে আমরা সিমলার দিকে রওনা দিলাম।
পথে একটা জায়গায় থামার প্ল্যান ছিল। সেই জায়গার নাম এখন বলবো না, কারণ ওই হোটেলের নাম বললে ওদের ক্ষতি হবে। শুধু বলছি, সিমলা থেকে ঘন্টা 3 দূরত্বে একটা ছোট পাহাড়ি শহর, যেখানে পর্যটকরা মাঝে মাঝে এক রাতের জন্য থামেন। আমরা সেই শহরে পৌঁছলাম বিকেল 4টের দিকে। আকাশে মেঘ জমেছে, পাহাড়ে কুয়াশা নামছে। অক্টোবরের শেষে হিমাচলে ঠান্ডা পড়তে শুরু করে, বিশেষত সন্ধ্যার পর। আমাদের গাড়ির চালক মনোজ একটা হোটেলের সামনে গাড়ি থামালো। হোটেলের নাম পাইন ক্রেস্ট লজ। বাইরে থেকে দেখতে বেশ সুন্দর, পাথরের দেওয়াল, কাঠের ফ্রেমের জানালা, সামনে একটা ছোট্ট বাগান, পাইন গাছের সারি, পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা 3 তলা বাড়ি। ভেতরে ঢুকে দেখলাম লবিটা বেশ পুরনো কিন্তু পরিষ্কার। রিসেপশনে বসে আছেন এক মাঝ বয়স্ক হিমাচলী ভদ্রলোক। আমরা 5 জন বন্ধু 2টো ঘর চাইলাম। রিসেপশনিস্ট কিছুক্ষণ রেজিস্টার দেখলেন, তারপর বললেন একটা ঘর 2 তলায় 205, আরেকটা 3 তলায় 107। অনিকেত বলল, দোতলায় যে ঘরটা সেটায় 3 জন থাকবো আমরা, 3 তলায় 2 জন। ঠিক হলো, আমি আর সৌরভ থাকবো 107-এ, আর অনিকেত, দেবজিৎ আর পার্থ থাকবে 205-এ। আমরা ঘরে উঠলাম। 107 নম্বর ঘরটা 3 তলায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি খেয়াল করলাম করিডোরে একটা অদ্ভুত ঠান্ডা, পাহাড়ের স্বাভাবিক ঠান্ডার চেয়েও বেশি, যেন ভেতর থেকে কোনো ঠান্ডা বেরিয়ে আসছে দেওয়ালের ভেতর থেকে। সৌরভও অনুভব করল। সে বলল, এই ফ্লোরে কোনো হিটিং নেই নাকি? ঘরের দরজা খুললাম। ভেতরে 2টো বেড, একটি ছোট বাথরুম, জানালা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। সবকিছু স্বাভাবিক, পরিষ্কার। কিন্তু একটা জিনিস চোখে পড়ল। ঘরের এক কোণে দেওয়ালের গায়ে একটা দাগ, পেন্সিল বা নখ দিয়ে খোদাই করা কিছু। কাছে গিয়ে দেখলাম হিন্দিতে লেখা, মত যাও, রাত মে মত রুকো, অর্থাৎ যেও না, রাতে থেমো না। সৌরভ দেখে হাসল, বলল, আগের কোনো পর্যটক প্র্যাঙ্ক করে গেছে। আমিও তেমনই ভাবলাম। সন্ধ্যায় আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে ছোট বাজারটা ঘুরলাম। পাহাড়ি বাজার, স্থানীয় দোকানপাট, গরম চা। সন্ধ্যা নামতে ঠান্ডা তীব্র হয়ে উঠল, কুয়াশা নেমে এলো। আমরা হোটেলে ফিরে ডিনার করলাম। রাত 10টার মধ্যে সবাই নিজের নিজের ঘরে। আমি আর সৌরভ শুয়ে পড়লাম। ঘরের হিটার চালু করা ছিল, কিন্তু ঘর উষ্ণ হচ্ছিল না। অদ্ভুত ব্যাপার, হিটার চলছে কিন্তু ঠান্ডা কমছে না। আমি হিটারের কাছে গিয়ে দেখলাম সেটা ঠিকঠাকই চলছে, গরম বাতাস বেরোচ্ছে, কিন্তু ঘরের বাতাস যেন সেই গরমটুকু নিচ্ছে না। রাত 11টার দিকে সৌরভ ঘুমিয়ে পড়ল। আমার ঘুম আসছিল না। মোবাইলে কিছু দেখছিলাম। তখনই প্রথম শব্দটা শুনলাম। ঘরের দরজায় নক। একবার নয়, 3 বার, টক টক টক। আমি উঠলাম, ভাবলাম অনিকেতরা কেউ এসেছে। দরজা খুললাম। করিডোরে কেউ নেই। বাঁদিকে তাকালাম, ডান দিকে তাকালাম। 3 তলার পুরো করিডোর ফাঁকা। হলুদ রঙের বাল্বের আলো জ্বলছে, মেঝেতে লাল কার্পেট, 2 পাশে ঘরের দরজা, কিন্তু কোনো মানুষ নেই। আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি। ফিরে এলাম, শুয়ে পড়লাম। মিনিট 15 পরে আবার নক। এবারে 5 বার, একটু জোরে। আমি দ্রুত উঠে দরজা খুললাম। আবারও করিডোর ফাঁকা। কিন্তু এবার একটা জিনিস লক্ষ্য করলাম। আমাদের ঘরের দরজার সামনে মেঝেতে কার্পেটের ওপরে কিছু একটা আছে। ছোট্ট একটা পাথর, মার্বেলের মতো, গোলাকার, সাদা রঙের। এটা এখানে কে রাখল? আমি পাথরটা তুলে দেখলাম। সাধারণ পাথর, ঠান্ডা। কিন্তু এই মার্বেল আমাদের কেউ আনেনি, আর করিডোরে তো এরকম পাথর থাকার কথা নয়। আমি ঘরে ফিরে সৌরভকে জাগালাম। সৌরভ পাথরটা দেখে বলল, নিচ থেকে কেউ রেখে গেছে। কিন্তু কেন? রাত 12টায় কেউ একটা পাথর আমাদের ঘরের দরজায় রেখে যাবে কেন? আমরা আবার শুলাম। এবার সৌরভেরও ঘুম আসছিল না। রাত তখন কত হবে সঠিক মনে নেই, হয়তো 12:30 বা 1টা। ঘরের ভেতরে হঠাৎ করে একটা গন্ধ ছড়িয়ে পড়ল, পোড়া চুলের গন্ধ। যে কেউ বুঝতে পারবেন এই গন্ধ। চুল পোড়ালে যেরকম তীব্র বমি বমি করা গন্ধ হয়, একদম সেরকম। হঠাৎ, কোনো উৎস ছাড়াই। সৌরভ বলল, ইউ, এটা কি? আমি উঠে বসলাম। গন্ধটা আসছে বাথরুমের দিক থেকে। বাথরুমের দরজা একটু আগেও বন্ধ ছিল, কিন্তু এখন সেটা 1 ইঞ্চি ফাঁক। আমি কি দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম? আমি উঠে বাথরুমে গেলাম, আলো জ্বাললাম। ভেতরে কিছু নেই, সব স্বাভাবিক, কিন্তু বাথরুমের আয়নায় ভাঁপ, যেন কেউ গরম জলে স্নান করে এক্ষুনি বেরিয়ে গেছে। আয়নায় ভাঁপের মধ্যে কেউ আঙুল দিয়ে লিখে গেছে কিছু। আমি চোখ সরু করে পড়লাম। হিন্দিতে লেখা, ঘর বদলো। ঘর বদলো মানে
ঘর পাল্টাও? আমার পিঠ দিয়ে একটা ঠান্ডা শিরশিরানি নেমে গেল। আমি দ্রুত সৌরভকে ডাকলাম। সে এসে দেখল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কে লিখল? আমি জানি না। আমরা দুজন ঘর থেকে বেরিয়ে নিচে গেলাম। রাত তখন 1টা। রিসেপশনে ভদ্রলোক ছিলেন না, একজন তরুণ ছেলে ছিল নাইট ডিউটিতে। আমরা তাকে বললাম ঘর পাল্টাতে চাই। ছেলেটা আমাদের দেখে একটু অবাক হলো, জিজ্ঞেস করলো কি হয়েছে। আমরা বললাম। ছেলেটার মুখের ভাব বদলে গেল। সে বলল, কোন নম্বর ঘরে আছেন? 107। ছেলেটা একটু চুপ করে রইল, তারপর বলল, আমরা ওই ঘরটা সাধারণত বন্ধ রাখি, আজকে ভুলে দিয়েছি। ভুলে দিয়েছেন মানে? কেন বন্ধ রাখেন? ছেলেটা বলল, ওই ঘরে কিছু ঘটনা ঘটেছে আগে। আমরা জোর করে জিজ্ঞেস করলাম। ছেলেটা প্রথমে বলতে চাইছিল না, কিন্তু আমরা ছাড়লাম না। সে যা বলল তা শুনে আমার গলা শুকিয়ে গেল। বছর 3 আগের কথা, 2021 সালের নভেম্বর মাস। একটা পরিবার এই হোটেলে এসেছিল। বাবা, মা, 2 মেয়ে। বড় মেয়ের বয়স 16, ছোট মেয়ের বয়স 9। তারাই 160 নম্বর ঘরেই ছিল। প্রথম রাতটা ঠিকঠাকই কেটেছে, কিন্তু দ্বিতীয় রাতে সকালে বাবা মা আর বড় মেয়ে ঘুম থেকে উঠে দেখে ছোট মেয়ে নেই। ঘর তল্লাশি করা হলো, হোটেল তল্লাশি করা হলো, পাহাড়ে খোঁজ করা হলো, পুলিশ এলো। 9 বছরের মেয়েটা পাওয়া গেল 2 দিন পরে, হোটেলের পেছনের পাহাড়ে একটা পাইন গাছের নিচে। সে বেঁচে ছিল, কিন্তু কথা বলতে পারছিল না। শুধু বারবার বলছিল দিদি ডেকেছিল, কিন্তু তার দিদি সারা রাত ঘরেই ছিল, ঘুমিয়েছিল। মেয়েটা কখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। যে দিদি তাকে ডেকেছিল বলে সে বিশ্বাস করত, সেই দিদি যে ঘরেই ঘুমাচ্ছিল, তারপরেও মেয়েটা বলছিল রাতে দিদি এসে তাকে বলেছে চলে যেতে, একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। এরপর একই ঘরে আরেকটা ঘটনা ঘটেছে। 2022 সালের গ্রীষ্মকালে একজন একাকী পর্যটক, দিল্লির ছেলে, ব্যবসায়ী, সে একা ওই ঘরে ছিল। পরদিন সকালে তাকে পাওয়া যায় হোটেলের পাশের রাস্তায়, অর্ধচেতন অবস্থায়। তার মুখে একটাই কথা, সে চাইছিল, সে টানছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ছেলেটার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার মাথার চুলের একটা অংশ সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল রাতারাতি। 28 বছরের একটা ছেলের মাথায় এক রাতে চুল সাদা হয়ে যাওয়া। ডাক্তার বলেছিলেন এটা ক্যানিটিস, তীব্র মানসিক আঘাতে হতে পারে। কিন্তু সেই রাতে কি এমন দেখেছিল ছেলেটা যা তার চুল সাদা করে দিয়েছিল? তৃতীয় ঘটনা 2023 সালে। এবার একজন মহিলা, তার স্বামী আর তাদের বন্ধু মিলে 3 জন। ওই ঘরে ছিল মহিলা আর তার স্বামী। রাতে মহিলার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন তার স্বামী বিছানায় নেই। তিনি ভাবলেন বাথরুমে গেছেন, কিন্তু অনেকক্ষণ পরেও স্বামী আসছেন না। তিনি বাথরুমের দরজায় নক করলেন, কোনো সাড়া নেই। দরজা ঠেললেন, ভেতর থেকে বন্ধ। হোটেলের লোকজন এসে দরজা ভাঙল। স্বামী ভেতরে ছিলেন, কিন্তু ঘুমের মধ্যেই বাথরুমে ঢুকে গিয়েছিলেন, মেঝেতে পড়েছিলেন। তিনি ঘুম বলছেন, কিন্তু সকালে উঠে কিছুই মনে নেই। শুধু বললেন স্বপ্ন দেখেছিলেন কেউ তার হাত ধরে নিয়ে যাচ্ছে। ছেলেটা আমাদের এই সব বলল। তারপর বলল, এই ঘরে আসলে আগে একটা মেয়ে মারা গিয়েছিল। সেটা হোটেল হওয়ার আগের কথা। এখানে আগে একটা পুরনো বাড়ি ছিল, সেই বাড়ির মেয়ে। তখন এই হোটেল ছিল না, পাহাড়ে একটা কাঠের বাড়ি ছিল। মেয়েটা 19 বছর বয়সে হিমাচলের এক পাহাড়ি পথে দুর্ঘটনায় মারা যায়। তার বাড়িতেই এই হোটেল হয়েছে, আর ঠিক যেই জায়গায় তার ঘর ছিল সেটাই 107। আমরা কথা শুনে নিচ্ছিলাম। ছেলেটা শেষে বলল, স্যার, আজকের রাতটা আপনারা নিচে লবিতে বসে কাটান, আমি থাকব। অথবা 205 নম্বরেই যান বন্ধুদের সাথে, ওই ঘরে আর যাবেন না। আমরা 205 নম্বরে চলে গেলাম। 5 বন্ধু একই ঘরে গাদাগাদি করে বসে রইলাম বাকি রাত। কিন্তু সেই রাতে 107 নম্বরে যা ঘটল তা পরদিন ভোরে আমরা জানলাম। ভোরবেলা হোটেলের নাইট ডিউটি সেই ছেলে, যার নাম রমেশ, সে আমাদের ডাকতে এলো। তার মুখ ভয়ে সাদা। রমেশ বলল, রাত 3টের দিকে সে 3তলা করিডোরে কিছু একটা শুনতে উপরে এসেছিল। 107 নম্বর ঘরের বাইরে দাঁড়িয়ে দেখল দরজার নিচের ফাঁক দিয়ে আলো আসছে, কিন্তু ওই ঘরে তো কেউ নেই। আলোকে জ্বালালো। সে নক করল, ভেতর থেকে কেউ নক করল। সে আবার করল, ভেতর থেকে আবার। রমেশ দরজা খুলল। ঘরের ভেতরে কেউ নেই, কিন্তু 2টো বেডের মধ্যে যেটায় আমি শুয়েছিলাম সেই বেডের বালিশের উপরে একটা চুলের গোছা। লম্বা কালো চুল, মানুষের চুল, পুড়ে যাওয়া চুল, ডগাগুলো কালো হয়ে গেছে। আর ঘরের আয়নায় আগে যেখানে লেখা ছিল ঘর বদলো, সেখানে আবার লেখা, কিন্তু এবার লেখা তুমি শুনেছ, তুমি শুনেছ। রমেশ দরজা বন্ধ করে নিচে নেমে এসেছে।
সে সারা রাত আর উপরে যায়নি। পরদিন ভোরে আমরা হোটেল চেক আউট করলাম, কিন্তু যাওয়ার সময় হোটেলের মালিক আমাদের সাথে কথা বললেন। তিনি সব জেনেছেন। তিনি ক্ষমা চাইলেন, বললেন ওই ঘরটা আমরা বন্ধ রাখার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো ভুলে যায়। কর্মচারীদের বলা আছে, তারপরেও হয়। তিনি ঘটনার পূর্ণ ইতিহাস বললেন। মেয়েটার নাম ছিল সুনয়না। 1998 সালে মারা গেছে। বয়স ছিল 19। পাহাড়ে একা বেরিয়েছিল আর ফেরেনি। শরীর পাওয়া গিয়েছিল পাহাড়ের খানে, মাথায় আঘাত। কিন্তু কিছু প্রশ্নের উত্তর কখনো পাওয়া যায়নি। দুর্ঘটনা নাকি অন্য কিছু? তার বাবা মা পরে ওই বাড়িটা বিক্রি করে চলে গেছেন। সেই জমিতে এই হোটেল হয়েছে, আর সুনয়নার ঘরটা হয়েছে 107। হোটেলের মালিক বললেন, প্রথম 2 বছর কিছু হয়নি, তারপর থেকে প্রতি বছর ওই ঘরে কিছু না কিছু ঘটে। আমরা ঘর বন্ধ রাখি, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই, আর সেই রাতেই কিছু একটা হয়। আমি জিজ্ঞেস করলাম, কোনো পুজো করা হয়নি, কোনো ব্যবস্থা? হোটেলের মালিক বললেন, 2 জন পণ্ডিত ডেকেছিলাম, একজন রাতে থাকতে পারেননি, ভোরের আগেই চলে গেছেন। আরেকজন বললেন, মেয়েটাই বাড়ি ছাড়তে রাজি নয়, সে এখানেই থাকবে, আর যতদিন এই বাড়ি থাকবে সে থাকবে। আমরা গাড়িতে উঠলাম, সিমলার দিকে রওনা হলাম। কিন্তু ঘটনা এখানে শেষ হলো না। সেই রাতে সিমলার হোটেলে আমরা 5 জন একে অপরের পাশেই ছিলাম। রাত 12টার দিকে আমার ঘুম ভাঙল, কারণ মোবাইলে একটা নোটিফিকেশন এলো। নোটিফিকেশনটা একটা ছবির, কিন্তু আমি এই ছবি তুলিনি। মোবাইল খুলে দেখলাম গ্যালারিতে একটা ছবি, রাত 3:12 তোলা, কিন্তু আমি তখন ঘুম। ছবিটা হোটেলের 107 নম্বর ঘরের ভেতর থেকে তোলা, বেডের দিকে, আমার মোবাইলে। ছবিতে বেডের পাশে কেউ দাঁড়িয়ে, অস্পষ্ট, কিন্তু একটা অবয়ব, মেয়ে, লম্বা চুল। কিন্তু সেই ছবি আমার মোবাইলে কিভাবে এলো? আমি তো সিমলায়, সেই ঘর থেকে ঘন্টা 3 দূরে। আমি সৌরভকে জাগালাম। সে দেখল, তার মুখের রং পাল্টে গেল। ছবিটা ডিলিট করে দিলাম, কিন্তু ছবিটা মাথা থেকে যায়নি। দুর্গাপুরে ফেরার পর 3 মাস কেটে গেছে। আমি এখনো মাঝে মাঝে রাতে জেগে উঠি, ঘরের কোণের দিকে তাকাই, কেউ নেই, কিন্তু সেই অনুভূতিটা যায় না যে কেউ আছে। আরেকটা কথা, সেই নোটিফিকেশনের ছবি ডিলিট করার পরেও মোবাইলের গ্যালারিতে একটা জিনিস রয়ে গেছে। যে ফাইলটা ডিলিট করেছিলাম সেটার জায়গায় একটা কালো বক্স, ডিলিট হয়নি। বারবার ডিলিট করেছি, ফিরে আসে। শেষে ফোন ফ্যাক্টরি রিসেট করলাম, তারপর আর নেই। কৌশিকের শেষ কথাগুলি আমার মনে থাকবে অনেক দিন। তিনি বললেন, ভাই, পাহাড়ে বেড়াতে যাওয়া ভালো, পাহাড় সুন্দর, কিন্তু কোনো হোটেলে ঢুকে যদি দেওয়ালে লেখা দেখেন থেমো না, যদি রিসেপশনিস্ট কোনো ঘর দিতে একটু ইতস্তত করেন, যদি রাতে ঘরের ঠান্ডা কিছুতেই কমতে না চায়, তাহলে সেই হোটেল ছেড়ে চলে যান। যুক্তি খুঁজবেন না, পাহাড়ে যুক্তি কাজ করে না। পাহাড়ে কিছু কিছু সত্য আছে যা আমাদের বিজ্ঞান এখনো ধরতে পারেনি। এই ছিল আজকের প্রথম ঘটনা। হিমাচল প্রদেশের সেই পাইন ক্রেস্ট লজ, যেখানে 107 নম্বর ঘরের দরজায় আজও রাতে নক পড়ে। সুরায়না সেখানেই আছে, সে কোথাও যায়নি। সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার জন্য। আমরা এবার যাব পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের এক অন্ধকার গ্রামে, যেখানে এক তান্ত্রিক সাধক প্রতি অমাবস্যার রাতে বলি দিত একটি শিশু। যেখানে গ্রামের মানুষ জানত কিন্তু কথা বলতো না। যেখানে যে কথা বলতে গেছে সে আর কথা বলতে পারেনি। দ্বিতীয় ঘটনা, জঙ্গলমহলের সেই তান্ত্রিক যার প্রতি অমাবস্যায় একটি শিশু চাই। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুব্রত মাহাতো। সুব্রত পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বাসিন্দা। জন্ম ও বেড়ে ওঠা জঙ্গলমহলের একটি প্রত্যন্ত গ্রামে। বর্তমানে তিনি কলকাতায় থাকেন, পেশায় একটি বেসরকারি হাসপাতালে ওয়ার্ড বয়। বয়স 40। সুব্রত এই ঘটনা এতদিন কাউকে বলেননি, ভয় নয়, লজ্জায়। এই ঘটনা তার গ্রামের ঘটনা, তার শৈশবের ঘটনা, এবং এই ঘটনার সাথে তার পরিবারও কোনো না কোনোভাবে জড়িত। এই সত্যটা স্বীকার করতে তার কষ্ট হয়, কিন্তু তিনি বললেন, এত বছর চুপ ছিলাম, আর চুপ থাকতে পারছি না। পাপের সাক্ষী যদি চুপ থাকে তাহলে পাপও বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ সুব্রতকে তার এই সাহসী স্বীকারোক্তির জন্য, এই ভয়াবহ সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুব্রতর ভাষায় বলছি।
আমাদের গ্রামের নাম বলবো না, জঙ্গলমহলে এই নামের অনেক গ্রাম আছে। শুধু বলছি পুরুলিয়া আর ঝাড়গ্রামের মাঝামাঝি জায়গায়, যেখানে শালের জঙ্গল এত ঘন যে দুপুরেও ঠিকমতো আলো ঢোকে না, যেখানে মোবাইল নেটওয়ার্ক আজও ভালো নেই, যেখানে পাকা রাস্তা পৌঁছেছে মাত্র বছর 10 হলো, সেরকম একটা গ্রাম। আমার বয়স যখন 12, মানে 1997 সাল, সেই সময়ের কথা বলছি। কিন্তু ঘটনাটা শুধু 1997 সালের নয়, ঘটনাটা শুরু হয়েছিল অনেক আগে থেকে, আর শেষ হয়েছিল যেভাবে, সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি। আমাদের গ্রামের মাথায় একটা লোক ছিল, নাম হরিহর বাবা। বয়স কেউ জানত না, 70, 80, 90 কেউ বলতে পারত না। আমি যবে থেকে মনে করতে পারি হরিহর বাবাকে একই রকম দেখেছি। বুড়ো মুখ, শুকনো শরীর, গায়ে শুধু একটা গেরুয়া কাপড়, সারা শরীরে ছাই মাখা, মাথায় জট পাকানো চুল, গলায় হাড়ের মালা, হাতে রুদ্রাক্ষ। সে গ্রামের বাইরে একটা কুড়ে ঘরে থাকত, জঙ্গলের ধারে। কেউ ইচ্ছে করে ওই দিকে যেত না, যে যেত সে কোনো না কোনো কারণে যেত, অসুখ, বিপদ, মনের কষ্ট, আর হরিহর বাবা তার সমাধান দিত। গ্রামের মানুষ তাকে ভক্তি করত আর ভয়ও পেত একসাথে। এই দুটো অনুভূতি যখন একসাথে থাকে, তখন মানুষ অনেক কিছু দেখেও না দেখার ভান করে। আমি 12 বছর বয়স থেকে বুঝতে শুরু করেছিলাম কিছু একটা অদ্ভুত হচ্ছে। প্রতি অমাবস্যার রাতে হরিহর বাবার কুড়ে ঘরের দিক থেকে আলো দেখা যেত, আগুনের আলো, ড্রামের মতো শব্দ আসত, আর সকালে উঠে গ্রামের বড়রা একে অপরকে আস্তে আস্তে বলতো কিছু একটা। শিশুরা কাছে গেলে চুপ করে যেত। আমি মায়ের কাছে জিজ্ঞেস করতাম, মা বলতেন, হরিহর বাবার সাধনা, যাস না ওদিকে। কিন্তু 12 বছর বয়সে কৌতূহল থামানো কঠিন। সেই বছরের মার্চ মাসে একটা ঘটনা ঘটল। গ্রামের হাড়ি বাঁধার ছেলে বিমলের বছর 5 ছোট ছেলে, নাম ছিল ভোলা, অমাবস্যার পরের দিন সকালে নিখোঁজ। বিমল পাগলের মতো খুঁজল, গ্রামের সবাই খুঁজল। 3 দিন পর ভোলার শরীর পাওয়া গেল জঙ্গলের ভেতরে। পুলিশ এলো, বলল জন্তু জানোয়ারে খেয়েছে। বিমল মানল না, সে বলল জন্তু এভাবে খায় না। কিন্তু বিমলের কথা কেউ শুনল না। বিমল মাসখানেক পরে গ্রাম ছেড়ে চলে গেল। পরের অমাবস্যায় আবার আলো জ্বলল হরিহর বাবার কুড়েতে। আমি তখনও পুরোটা বুঝিনি, কিন্তু সন্দেহ হতে শুরু করেছিল। সেই বছরই আমার সাথে পরিচয় হলো রমা কাকার সাথে। রমা কাকা মানে রমেশ দাস, গ্রামের একটু বয়স্ক লোক, চাষি। তিনি একমাত্র মানুষ যাকে আমি দেখেছিলাম হরিহর বাবার বিষয়ে সরাসরি কথা বলতে। একদিন রমা কাকা আমাকে একা পেয়ে বললেন, সুব্রত, তুই কি জানিস প্রতি অমাবস্যায় কি হয়? আমি বললাম, সাধনা। রমা কাকা হাসলেন না, গলা নামিয়ে বললেন, সাধনা হয়, কিন্তু তার জন্য কি লাগে জানিস? লাগে একটি নিষ্পাপ শিশুর রক্ত। হরিহর এই গ্রামে কতদিন ধরে আছে, আর প্রতি অমাবস্যায় কতবার কোনো না কোনো শিশু হারিয়ে গেছে। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কেউ কিছু বলে না কেন? রমা কাকা বললেন, বলেছে। সেই যে রাজু কর্মকার 10 বছর আগে বলতে গিয়েছিল পুলিশে, পরের দিন তার বাড়িতে আগুন লাগলো। তারপর রাজু নিজে অসুখে পড়ল, 7 দিনে মরে গেল। কেউ আর বলেনি। আর আপনি? রমা কাকা বললেন, আমি বৃদ্ধ মানুষ, আমার ভয় কম, কিন্তু একা আমি কি করব? পুলিশ আসবে, প্রমাণ চাইবে। প্রমাণ কোথায়? সবাই চুপ। এই কথোপকথনের পর থেকে আমার ভেতরে একটা আতঙ্ক স্থায়ীভাবে জায়গা নিয়ে গেল। কিন্তু আসল ঘটনা ঘটল সেই বছরের অক্টোবর মাসে। আমার বয়স তখন 12 বছর 6 মাস। সেই অমাবস্যার আগের দিন আমার বাল্যবন্ধু মানিক, বয়স 7, হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ল, জ্বর, কাশি। মানিকের বাবা তাকে নিয়ে গেল হরিহর বাবার কাছে, কারণ গ্রামে ডাক্তার নেই, আর হরিহর বাবার কাছে গেলে অনেক অসুখ ভালো হয়ে যায়, সেটা গ্রামের মানুষ বিশ্বাস করত। হরিহর বাবা মানিককে দেখল, তারপর বলল, অমাবস্যার রাতে ছেলেকে পাঠিয়ে দিও আমার কাছে, একটা পুজো করব, ভালো হয়ে যাবে। মানিকের বাবা রাজি হলো, কিন্তু আমি শুনেছিলাম, আমার বুকের ভেতরটা তছনছ হয়ে গেল। অমাবস্যার সন্ধ্যায় মানিকের বাবা তাকে নিয়ে যেতে উদ্যত হলো। আমি মানিকের কাছে গেলাম। মানিক তখনও জ্বরে কাঁপছে, ছোট্ট জেলে, বুঝছে না কিছু। আমি মানিকের বাবাকে বললাম, কাকু, মানিককে নিয়ে যাবেন না। তিনি অবাক হলেন, কেন? আমি বললাম না কেন, কিভাবে বলবো, কিন্তু জেদ ধরলাম, কাঁদলাম, বললাম, আজকে না, আজকে যাবেন না। মানিকের বাবা রাগ করলেন, বললেন, তোর কি হয়েছে? তারপর আমার মা এলেন। মা আমাকে ধরে টেনে নিয়ে গেলেন ঘরে, বললেন, চুপ কর, পরের বিষয়ে নাক গোলাস না। আমি সারা রাত কান্নাকাটি করলাম, ঘুমাইনি। ভোরবেলা মানিকের বাড়িতে কান্নার শব্দ। মানিক ফেরেনি।
মানিকের বাবা বলেছিল সন্ধ্যায় হরিহর বাবার কাছে রেখে এসেছিল, বলেছিল রাতে পুজো হবে, সকালে নিতে যেতে। কিন্তু সকালে গিয়ে দেখল হরিহর বাবার কুড়ে খালি, না মানিক আছে না হরিহর বাবা। জঙ্গলে খোঁজ হলো, পুলিশ এলো, কিন্তু মানিককে পাওয়া গেল না, আজ পর্যন্ত পাওয়া যায়নি। হরিহর বাবাও উধাও হয়ে গেল সেই রাতে। তার কুড়ে ঘর পুড়িয়ে দেওয়া হলো। ভেতর থেকে বেরোলো পোড়া হাড়, পোড়া কাপড় আর এমন কিছু জিনিস যা দেখে পুলিশের লোকজনও ঘাবড়ে গেল। কিন্তু হরিহর বাবার হদিস কখনো পাওয়া গেল না। এই পর্যন্তই সুব্রতর 12 বছরের স্মৃতি, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সুব্রত বললেন তিনি যখন 25 বছর বয়সে কলকাতায় আসেন কাজের খোঁজে, তখন তার গ্রামের এক পরিচিতর কাছ থেকে আরেকটা খবর পান। সেই খবর শুনে তিনি আবার সেই ছেলেবেলার আতঙ্কে ফিরে যান। খবরটা এই, হরিহর বাবার উধাও হওয়ার বছর 7 পর 1997 থেকে 2004 সালের মধ্যে জঙ্গলমহলের পার্শ্ববর্তী কোনো গ্রামে অমাবস্যায় শিশু হারানোর খবর নেই। কিন্তু 2004 সালের পর থেকে আবার শুরু হয়েছে, ভিন্ন এলাকায় ভিন্ন গ্রামে, কিন্তু প্যাটার্ন একই। অমাবস্যার আগে কোনো একটা শিশু অসুস্থ, তারপর কেউ একজন তাকে নিয়ে যায়, তারপর শিশু আর ফেরে না। হরিহর বাবা কি নতুন জায়গায় চলে গেছে, নাকি কেউ তার শিষ্য হয়েছে, নাকি এই তন্ত্র কোনো একটা ধারায় চলতেই থাকে? সুব্রত বললেন এই প্রশ্নের উত্তর তার কাছে নেই, কিন্তু তিনি বললেন 2024 সালের ফেব্রুয়ারি মাসে তিনি তার গ্রামে গিয়েছিলেন মায়ের অসুস্থতার জন্য। সেখানে গিয়ে একটা ঘটনা ঘটেছে যা তাকে এই ঘটনা লেখার জন্য বাধ্য করেছে। সেই ঘটনার কথায় আসছি, কিন্তু তার আগে আরও কিছুটা পেছনে ফিরতে হবে। সুব্রত যখন গ্রামে থাকতেন তখন হরিহর বাবার কুড়ে পুড়ে যাওয়ার পরেও সেই জায়গাটা অনেক দিন পর্যন্ত অশান্ত ছিল। গ্রামের মানুষ ওই পথে যেত না। জঙ্গলের যে অংশে হরিহর বাবার কুড়ে ছিল সেই অংশে রাতে অদ্ভুত শব্দ হতো। কুকুর ঘেউ ঘেউ করত, কিন্তু ওদিকে যেত না। গরু বাছুর এলাকায় অস্থির হয়ে পড়ত। সুব্রত বললেন একবার তার দাদা, মানে বাবার বাবা, তাকে একটা কথা বলেছিলেন হরিহর বাবা সম্পর্কে। দাদার মতে হরিহর বাবা এই গ্রামে আসার আগেও অন্য কোথাও ছিল, আর যাওয়ার পরেও কোথাও আছে। কারণ এই ধরনের তান্ত্রিকরা মরে না, তারা দেহ পল্টায়। দেহ পল্টায়? আমি জিজ্ঞেস করেছিলাম দাদাকে। দাদা বললেন যখন একটা শরীর বুড়ো হয় তখন এরা নতুন শরীর খোঁজে। তান্ত্রিক সাধনার মাধ্যমে অন্য একটা শরীরে ঢুকে পড়ে, আর সেই শরীর থেকে বেরিয়ে যায় পুরনো আত্মা। ছেলেবেলায় এই কথা বিশ্বাস করিনি, কিন্তু পরে বড় হয়ে এই কথাই বারবার মাথায় ঘুরে এসেছে। এবার সেই 2024 সালের ফেব্রুয়ারির ঘটনায় আসি। আমি গ্রামে গেলাম মায়ের কাছে। মা অসুস্থ, বয়স হয়েছে। গ্রামটা অনেক বদলেছে, পাকা রাস্তা হয়েছে, কিছু নতুন বাড়ি হয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস বদলায়নি। সেই জঙ্গলটা আছে, সেই পথটা আছে। আমি গ্রামে পৌঁছাই বিকেলে। মার সাথে দেখা করে সন্ধ্যায় একটু বাইরে বেরোলাম। পুরনো গ্রাম দেখার ইচ্ছা হলো। তখনই দেখলাম একটা বাচ্চা ছেলে, বয়স 7-8 হবে, একা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। চোখ দুটো অদ্ভুত, শূন্য শূন্য। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে, কার ছেলে তুই? বাড়ি যাবি না? ছেলেটা আমার দিকে তাকালো, তারপর বলল, কাল অমাবস্যা। আমি চমকে গেলাম। জানি তো। ছেলেটা বলল, কাল রাতে ওকে নিয়ে যাবে। কাকে? ছেলেটা একটা বাড়ির দিকে হাত দিয়ে দেখালো। ওই বাড়ির ছোট্ট মেয়েটাকে, ওর নাম সোনা। আমার পিঠ দিয়ে ঠান্ডা বয়ে গেল। কে নিয়ে যাবে? ছেলেটা বলল, বাবা। তারপর একটু থামল, তারপর বলল, নতুন বাবা। নতুন বাবা? আমি জিজ্ঞেস করতে গেলাম, কিন্তু ছেলেটা হঠাৎ করে ঘুরে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। আমি ডাকলাম, সে গেল, জঙ্গলের ভেতরে ঢুকে গেল। আমি পিছু নিলাম না, কিন্তু তার কথাটা মাথা থেকে সরাতে পারলাম না। নতুন বাবা। সেই রাতে মার সাথে কথা বললাম। মাকে বললাম, এই গ্রামে নতুন কোনো সাধু বা তান্ত্রিক এসেছে কিনা। মা একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, গত 3 মাস ধরে জঙ্গলের ওই ধারে একটা নতুন কুড়ে ঘর হয়েছে। কে থাকে কেউ চেনে না। মাঝে মাঝে আলো দেখা যায় রাতে। আলো কেমন? মা বললেন, নীলচে। আমার মনে হলো বুকের ভেতরে কিছু একটা বরফ হয়ে গেল।
রাতে ঘুমায়নি। পরদিন ভোরে উঠে আমি গেলাম ওই বাড়িতে, যেটার দিকে ছেলেটা দেখিয়েছিল। বাড়িতে গিয়ে দেখলাম একজন মহিলা উঠোনে বসে আছেন। তার কোলে একটা ছোট মেয়ে, বছর 6 বয়স। মেয়েটার নাম সোনা। মহিলা আমাকে চিনলেন। আমি বয়স্ক মানুষের ছেলে হিসেবে পরিচিত। তিনি জিজ্ঞেস করলেন কি দরকার। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, ভাবি, আজ রাতে কেউ কি সোনাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলেছে? মহিলার মুখে একটা অদ্ভুত ভাব এলো। একটু থামলেন, তারপর বললেন, কে বলল তোমাকে? আমি বললাম, কেউ বলেছে। বলুন। তিনি ধীরে ধীরে বললেন, কাল রাতে পাশের বাড়ির এক লোক এসেছিল। বলল মেয়েটার জ্বর জ্বর লাগছে, তাই না? আমরা বললাম, হ্যাঁ একটু। লোকটা বলল, আজ রাতে সোনাকে জঙ্গলের ধারে ওই মহাত্মার কাছে নিয়ে যাও, পুজো করবেন, সোনা ভালো হয়ে যাবে। আমার বর রাজি হয়ে গেছে। আমার রক্ত হিম হয়ে গেল। আজ রাতে? অমাবস্যার রাতে? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি মহিলাকে সব বললাম, আমার ছেলেবেলার কথা, মানিকের কথা, হরিহর বাবার কথা। মহিলা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু আমি থামলাম না। মহিলার চোখে জল এসে গেল। তার স্বামীকে ডাকা হলো। আমি তাকে সব বললাম। স্বামী রাগ করলেন, বললেন, তুমি কে? আমার ব্যাপারে নাক গলাচ্ছ কেন? আমি বললাম, আমার বন্ধু মানিককে এইভাবেই নিয়ে গিয়েছিল, সে আর ফেরেনি। সেই নাম শুনে লোকটা থামলেন, কারণ তিনিও এই গ্রামের মানুষ, তিনি মানিকের কথা জানেন। শেষ পর্যন্ত তিনি রাজি হলেন, সোনাকে নিয়ে যাওয়া হবে না। সেই রাতে গ্রামে জমায়েত হলো। আমি গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে ডাকলাম। তাদের বললাম, কি হচ্ছে? প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না, কিন্তু যখন বললাম জঙ্গলের ধারে নতুন কুড়ে ঘর, অমাবস্যার রাতে নীলচে আলো, শিশু নিয়ে যাওয়ার পরিকল্পনা, তখন কেউ কেউ চিনতে পারল সেই প্যাটার্ন। এবার পুলিশ ডাকা হলো। এবার কেউ থামালো না। পুলিশ রাতেই গেল জঙ্গলের ধারে সেই কুড়ে ঘরে, কিন্তু কুড়ে খালি, কেউ নেই। কিন্তু ভেতরে পাওয়া গেল এমন কিছু জিনিস যা দেখে পুলিশের অফিসার পর্যন্ত বিচলিত হলেন। পোড়া হাড়, লাল কাপড়, মাটিতে আঁকা নানা চিহ্ন, আর একটা ছোট পাথরের মূর্তি, মানুষের আকৃতির, কিন্তু অদ্ভুতভাবে বিকৃত। সেই লোক যে সোনার বাবাকে বলেছিল মেয়েকে নিয়ে আসতে, পরদিন পাওয়া গেল অন্য গ্রামে। পুলিশ তাকে ধরল, জিজ্ঞাসাবাদ হলো। সে সব অস্বীকার করল, কিন্তু পরে কিছু কিছু স্বীকার করল সে একজন তান্ত্রিকের সাথে যোগাযোগে ছিল। তার নাম বলল না, বলল, নাম বললে আমি বাঁচব না। কে এই তান্ত্রিক? সে কোথায়? আজ পর্যন্ত জানা যায়নি। তবে এরপর সুব্রত একটা কথা বললেন যা আমি এতক্ষণ বলিনি। সেই রাতে যখন পুলিশ ওই কুড়ে ঘরে তল্লাশি করছে, তখন সুব্রত জঙ্গলের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। তিনি ঘুরলেন। সেই ছোট ছেলে, যাকে আগের সন্ধ্যায় দেখেছিলেন। ছেলেটা বলল, সোনাকে বাঁচালে। সুব্রত জিজ্ঞেস করলেন, তুই কে? ছেলেটা বলল, মানিক। সুব্রত থমকে গেলেন। মানিক? আমার বন্ধু মানিক? ছেলেটা বলল, তুই সেদিন আমার জন্য কাঁদছিলিস, আমি দেখেছিলাম। তুই আটকাতে পারিসনি, কিন্তু আজকে পেরেছ। সুব্রত কাঁদতে কাঁদতে বললেন, মানিক, তুই ঠিক আছিস? কিন্তু উত্তর পেলেন না। ছেলেটা আর ছিল না, জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেছে। সুব্রত বললেন, আমি জানি না সেটা সত্যিই মানিক ছিল কিনা। হয়তো ছিল, হয়তো না, কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে সে ভালো আছে, যেখানেই আছে। সুব্রতর শেষ কথাগুলো মনে থাকবে অনেকদিন। তিনি বললেন, হিমাচল প্রদেশের পাইন ক্রেস্ট লজে 107 নম্বর ঘরে সুনয়না আজও আছে, সেই জানালা দিয়ে, সেই দরজার নকে। আর জঙ্গলমহলের গভীরে, শালের জঙ্গলের আড়ালে, প্রতি অমাবস্যার রাতে এখনো হয়তো কোথাও না কোথাও নীলচে আলো জ্বলে ওঠে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার শুধু রাতে নামে না। কিছু কিছু অন্ধকার মানুষের মনে থাকে, মানুষের লোভে থাকে, মানুষের নীরবতায় থাকে। আর সেই অন্ধকারই সবচেয়ে ভয়ঙ্কর। আপনারা যদি এরকম কোনো ঘটনার সাক্ষী হয়ে থাকেন, আমাদের ইমেল করুন অশরীরী@gmail.com। আপনার নাম আর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।
আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করুন যেন পরের ঘটনা সবার আগে আপনার কাছে পৌঁছায়। মনে রাখবেন, সন্ধে 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই। যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা বাইরে যাবেন না। হোটেলের কোনো ঘরের দেওয়ালে লেখা দেখলে পড়ুন। জঙ্গলের গভীর থেকে যদি কেউ ডাকে যাবেন না, কারণ যে ডাকছে সে হয়তো মানুষ নয়। আর অমাবস্যার রাতে যদি কেউ বলে আপনার সন্তানকে নিয়ে যেতে, না বলুন, জোর দিয়ে না বলুন। আল্লাহ হাফেজ।